আসুন আপনারা সকলে মিলে আমাদের মন্দির নগরী বিষ্ণুপুরে, যার মধ্যে টেরাকোটার মন্দির, রাসমঞ্চ, শ্যামরাই, জোড়বাংলা, মানে পুরো বিষ্ণুপুরটাই গাইড করবেন দাদা। হ্যাঁ, চলে আসুন। ফোন নাম্বার বলে দিচ্ছি 943445। তো আমরা গড়বেতা গণমণি থেকে বেরিয়ে এসে এখানে একটা সামনে একটা ওনারাই বললেন একটা সামনে খুব ভালো মন্দির আছে, সর্বমঙ্গলা মন্দির। এখানে এই মন্দিরটায় আমরা এসেছি, পুজো দেওয়া হবে না কারণ আমরা তো খাওয়া দাওয়া করেছিলাম কিছু কিছু, যার জন্য আর এই টাইমে পুজো দেওয়া এখন হবে না। তো আমরা পুজো দেবো না, জাস্ট ভিতরটাকে মন্দিরটা একটু ঘুরে আসবো, তোমাদের ঘুরে দেখাবো। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, জাস্ট বাইরেটা তোমাদের একটু দেখাবো। তো চলো, যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আগের ভিডিও তোমরা যদি অবশ্যই না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসো। পার্ট 1 আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আর এটা হচ্ছে পার্ট 2। অনেকটা ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি পোস্ট করতে পারিনি। এইগুলো হচ্ছে মন্দিরের চারপাশটা, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, জাস্ট এইটুকুনি দেখাতে পারবো তোমাদেরকে আমি। তো ওখান থেকে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে বললাম যেহেতু আমাদের ক্যামেরা অ্যালাউ না, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখানে একটা রাস্তার ধারেই ধাবাতে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি জয়দীপ হোটেল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। মানে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তো কিছু তো খেতে হবে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কী কী খাবার পাই। ডিম ভাজা। তো মানে এখানে খাবার দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ ভাত, 3টে সবজি ছিল, ডাল, আলু ভাজা, আর করলা ভাজা ছিল, একটা শাক টাইপের ভাজা ছিল, পাঁপড় দিয়েছিল, ভাত। মানে এত খিদে পেয়েছিল যে কি বলবো, মানে এখন কথা বলার মতো সময় নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে বনলতা খেয়ে আমরা বেরিয়েছিলাম, তো আমরা খাওয়া স্টার্ট করে দিই। না, খাবারটা মোটামুটি ভালোই ছিল। তোমরা চাইলে যদি এখান থেকে কেউ মানে ঘুরতে যাওয়ার সময় তোমরা এখানে দুপুরে লাঞ্চ করতেই পারো অবশ্যই। ভালো ছিল, কিন্তু একমাত্র মাছটা আমার খুব একটা ভালো লাগেনি। আমরা খাওয়া দাওয়া শেষে আমরা এবার বেরিয়েও পড়েছি, কারণ আমাদের এখনও অনেকগুলো স্পট ঘোরা বাকি আছে, কারণ আমাদের ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাবে, যার জন্য আমরা আর বেশি লেট করিনি, বেরিয়ে গেছি। আর দেখো যাওয়ার পথে একটা কত সুন্দর ড্যাম পড়েছিল, মানে দারুণ সুন্দর এখানটা, মানে নদী টাইপের। আমরা রাস্তার উপর থেকে জাস্ট ভিডিওটা করেছিলাম। তো আমরা একজন গাইড নিয়েছিলাম, গাইড নিয়ে ওনার সাথে দেখা করে এখানে আমরা একটা অন্য টেম্পলে চলে এসেছি। তো ওনার মুখ থেকেই শুনে নাও। রাসমঞ্চ তো দেখেছেন, রাসমঞ্চ তো আপনারা দেখছেনই। বিষ্ণুপুর হলো মন্দির নগরী বিষ্ণুপুর। মন্দিরের ছোড়াছড়ি সব রাধাকৃষ্ণের মন্দির। এটা হচ্ছে মদনমোহন মন্দির, তাই তো? হ্যাঁ, এটা মদনমোহন মন্দির। আচ্ছা, আগে খেতে খেতে বাইরে এখানে দেখো কত মানে সব, এখানে বেশিরভাগ এমনি মাটির জিনিস বিখ্যাত, দেখতেই পাচ্ছ, মানে সব কিছুটাই মাটির। আর এই যে হচ্ছে মন্দির। মন্দির নগরী বিষ্ণুপুর নামে পরিচিত। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম তরুণ পাল, আমি এখানকার গাইড হিসাবে পরিচিত। একটু যদি জোরে বলতেন, একটু জোরে। আচ্ছা, আমার নাম তরুণ পাল, আমি এখানকার গাইড আছি। আপনারা মন্দির নগরী বিষ্ণুপুরে আসুন, সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন এসে গেছি মদনমোহন মন্দিরের কাছে। মন্দিরটা আগে একটু দেখাই। বিখ্যাত মন্দির, যেখানে পোড়ামাটির পুরো ভাস্কর্য দেখবেন, রামায়ণের ঘটনা, মহাভারতের ঘটনা, পুরাণের সব ঘটনা যেগুলো টেরাকোটার ভাস্কর্যের দ্বারা তুলে ধরা আছে। মন্দিরটির নির্মাণকাল হলো 1694 খ্রিস্টাব্দ। মল্লরাজা দুর্জন সিংহ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তো ভেতরে গিয়ে পুরো জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন আপনারা। তো চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন এত মন্দির, এরা একটা সময় বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছে। ওই যে রাজনৈতিক প্রতিষ্ঠাতা মল্লরাজা বীর নামবি, এটি হলো নাটমঞ্চ, মানে মদনমোহন মন্দির দক্ষিণমুখী, দক্ষিণ দিকে এটা নাটমঞ্চ। আমাকে ফোকাস করবেন না, এক্ষেত্রে অসুবিধা হবে। মানে নর্মাল লাগে ভিডিওটা করে নেন। মূর্তি আপনারা মন্দিরের উপরে উঠুন, উঠে দর্শন করুন, তবে তো বুঝতে পারবেন বিষয়টা কি। পোড়ামাটির পুরো মন্দির, এটা বেশ কিছু ইতিহাস আছে। এরপরে এখানে আপনাকে বলি,
যদি গাইড আপনি নিতে চান তাহলে আমরা গাইড আমার কলিগ আমি ফোন করে ডেকে নেবো। আপনাকে শুধু এটা নয়, অনেকগুলো জায়গা আছে আপনাকে ঘুরিয়ে দেখাবে। আর পুরো ইতিহাস মল্লরাজা বীর হাম্বিরের উত্তরসূরি হিসাবে বীর হাম্বিরের সময়কালে বৈষ্ণব ধর্মের একটা ধারা বয়ে যায়। মানে শ্রীনিবাস আচার্যের আগমন ঘটেছিল বিষ্ণুপুরে। চৈতন্য মহাপ্রভু যিনি প্রধান শিষ্য ছিলেন, ওনার আগমনের সময়কালটা 1585 খ্রিস্টাব্দ এরকম সময়টাতে। তাহলে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে তারপর তারা রাধাকৃষ্ণের এত মন্দির বানানো থাকে। তার মানে এখানকার প্রাণপুরুষ বলে যে শ্রীনিবাস আচার্য। রাসমঞ্চ দেখলেন, সেখানে হতো কি রাস উৎসব অনুষ্ঠিত হতো। এই যে এখানকার মদনমোহন মন্দিরের যেমন মূর্তি, এখানে রাস উৎসব পালন হলো। হ্যাঁ, আরও এরকম আরও এই দলমাদল কামান দেখে বর্গী দমন করে বিষ্ণুপুরবাসীকে রক্ষা করেছিলেন। সেই থেকে মদনমোহন দেবকে আমরা নগর রক্ষক হিসাবে জানি বা মেনে থাকি, এবং আমাদের এখানকার কুলদেবতা হিসাবে পরিচিত। সব রাধাকৃষ্ণের মন্দির। বিষ্ণুপুরে এই যে শ্রীনিবাস আচার্যের আগমনটা ঘটলো, এরা ওই যে বৈষ্ণব পরিচালনা করতে থাকেন। পরে সেই মূর্তি নিয়ে আসা হয়েছিল কি না এ ব্যাপারে একটা দ্বিমত রয়ে যায়। বাগবাজারেও একটা মদনমোহন মন্দির আছে, তবে এরকম একটা লৌকিক উপাখ্যান আছে যে যখন পাশাপাশি দুটি মূর্তি রাখা হয়েছিল সে সময় রাজা চৈতন্য সিংহ স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে মূর্তির নাকের ডগাতে শ্বেত মক্ষিকা বসবে, মানে শ্বেত সাদা একটা মাছি বসবে, সেটি অরিজিনাল, সেটি নিয়ে আসবে। এই দাদার মুখ থেকে তোমরা মদনমোহন মন্দির সম্পর্কে সবটাই জানলে। তো এবার যাব আমরা রথ, তো এখানে পাথরের রথ সম্বন্ধে একটু তোমাদেরকে দাদা জানাবে। কিন্তু সেটা না, অ্যাকচুয়ালি এরা দেখুন কৃষ্ণ ভক্ত ছিলেন, সেই হিসাবে এরা রথযাত্রা উৎসবও পালন করেছিলেন। হ্যাঁ, এখনো হয় সেই রথযাত্রা উৎসব। মানে এখানে রথ হয়? পুরোটাই ল্যাটেরাইট পাথর বা মাকড়া পাথরের তৈরি পুরোটাই। আচ্ছা, নিচে চাকা চিহ্ন আছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, বোঝা এবং যাচ্ছে। পঙ্খের যে কারুকার্য বলছিলাম, এই যে তারা যে বানিয়েছিলেন, এটা 18th সেঞ্চুরি, মানে অষ্টাদশ শতাব্দী এরকম সময় চলে আসছে। এই যে পঙ্খের কিছু কিছু কাজ আমরা দেখতে পাই এখানে, এই যে ইউজটা হয়েছে। এটা কত বছরের পুরনো? মানে এটাও আপনি আনুমানিক 300 বছরের কাছাকাছি। যা দেখবেন সব 280 300 বছর, তার নিচে আসছে না। ওপরের চূড়াটি নষ্ট হয়ে গেছে, নিচের দিকে কিন্তু পুরোটাই দেখুন একদম স্টোন চেরিয়েছে পাথরের রথ। তো এটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এখানে মল্লরাজারা বেশ কিছু দুটো পাড়াতে ওই যে যেখানে রাস উৎসবের ব্যাপার বলছি, ওখানে পিতলের রথও আছে। ওখানে পিতলের রথযাত্রা উৎসব হয়। আমাদের পুরীতে জগন্নাথ দেবকে নিয়ে রথযাত্রা হয়, আমাদের বিষ্ণুপুরে হয় রাধাকৃষ্ণের সব মূর্তিকে নিয়ে। উল্টো রথের দিনে একটা জাঁকজমকপূর্ণ এখানে উৎসব হয়। মানে রথযাত্রার ঠিক 7 দিন বাদে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে নগর ভ্রমণ করে দুটো পাড়া, ওই যে জায়গাতে রাস উৎসব পালন হলো সেই তারাই দুটো পাড়াতেই কিন্তু কীর্তনের রথও আছে, যেটা কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জ, যে দুটো পাড়া বলছে। আর এরপর তো আমরা ঢুকবো রায়দরবার এলাকার মধ্যে। পুরো পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, এটা আরো গভীর আকারে ছিল। সময়ের সাথে সাথে এগুলো ভরাট হয়ে গেছে, মানে এর মাটিটাকে তুলে সাইডটা আরো উঁচু একটা ঢিপি করে ঘিরে রাখা ছিল। আচ্ছা আচ্ছা, মানে খুব সহজে যাতে, হ্যাঁ পুরো জায়গাটা এরকম জল দিয়ে, মানে আমরা তো মেন গেট দিয়ে ঢুকবো, আর ঘুমঘরের পিছন দিকটা দেখলে বুঝতে পারবেন সেখানটাতে। তো এখন আমরা চলে এসেছি রাজ দরবারে। তো চলো, মানে এই যে উঁচুটা, তাই তো ওর উপরে চোপদ্ধনি হয় কামান লাগা। আর এরপরে ওইদিকে পরীক্ষার অবস্থা দেখলেন, এরপর এই যে বড় পাথর দরজা হয়েছে, ভেতর দিকে যেতে হবে। এলাকাটি রায় দরবার নামে পরিচিত। রায় দরবারে যাওয়ার জন্য দেখুন যেতে গেলে এখানেও পরীক্ষা পেরিয়ে যেতে হবে। ওই একটা মন্দির, ওই সাইডে জল, ওইদিকে আরো মন্দির আছে, আমি তো দেখাবো। যে পুরো এলাকাটা জল দিয়ে ঘেরা ছিল, আর এরই মাটিটাকে তুলে সাইডটা উঁচু একটা ঢিপি মতো করে রাখা ছিল। আচ্ছা, সময়ের সাথে সাথে সেই মাটিও ক্ষয় হয়েছে, আস্তে আস্তে পরীক্ষাও দেখুন ভরাট হয়ে গেছে বেশ কিছু এলাকায়। তো রায়দরবার এলাকাতে ঢোকার জন্য এটা হলো মূল প্রবেশপথ, যেটা গড় দরজা বা দুর্গ তোরণ বা পুরাতন কেল্লার প্রবেশদ্বার নামে পরিচিত। আর আমরা স্থানীয় ভাষায় এটা বড় পাথর দরজা নামে বেশি বলে থাকি। এখানে সৈন্যরা থাকতেন, এবং দুদিকে দেখুন ওই যে সিদ্ধপথ, দুটো সাইডে থাকার জন্য জায়গা। হ্যাঁ, আচ্ছা গাড়িটা পার করে নিতে হবে ওই দিকটা, বুঝলেন? তো আমি ভিতরে ঢুকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি ভিতরটা দিয়ে যাচ্ছি, ওরা গাড়ি নিয়ে ওই দিক দিয়ে ওরা এগিয়ে গেছে, আর আমি জাস্ট ভিতরটা গিয়ে তোমাদের ঘুরে দেখাবো বলে তো আমি যাচ্ছি। তো ভিতরটা এখানটা চারপাশটা দেখো, এই ওপরগুলো এখানে নাকি সৈন্যরা থাকতো, মানে ওনার কথা অনুযায়ী। উনি ওই জন্যই আমাদের গাইডলাইন নেওয়া হয়েছিল, উনি সব আমাদেরকে বুঝিয়ে বলছিলেন। সত্যি খুব ভালো লাগছে। আর এই বিষ্ণুপুরটা তো পোড়ামাটির জন্যই বিখ্যাত। মানে এখানে এই মন্দির তিনটে মোটামুটি কাছাকাছি কতগুলো মন্দির আছে। তো চলো আরও একটা মন্দিরে তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে রাজদরবার নামে পরিচিত, আর এখানে সৈন্যরা থাকতো, উনি এটাই বললেন। সত্যি জায়গাটা খুব সুন্দর, আর তোমরাও অবশ্যই একবার ভিজিট করে যেও, খুব ভালো লাগবে তোমাদেরও। দেখো এটা ভিতরটা,
তো এখানে আরও একটা মন্দিরে চলে এসেছি। এখানে অপোজিটে মানে আর একটা মন্দির আছে, পাশাপাশি দুটো মন্দির। এই মন্দিরটা যাবো, দেন আগে এখানে এটা হচ্ছে মন্দির, এই মন্দিরটা মৃন্ময় মন্দির, তারপর ওখানে যাবো। এটা একটা মন্দির, মৃন্ময় মন্দির। তো চলো এই মন্দিরটা একটু কিছু তোমাদের ঘুরিয়ে দেখাই। সাতাশ বছর প্রাচীন হয়ে যাচ্ছে, মানে এই ঠাকুরটা 1027 বছর, মানে ঠাকুর মূর্তিটা নয়, স্থাপন কাল। এখানে দেবী যখন স্থাপন রূপ হয়ে, দেবীর রূপ ছিল খুব ভয়ঙ্কর রূপ, উগ্রচণ্ড ভয়ঙ্কর। শাক্তমতে পুজো হয়েছে, প্রথমেই বলেছিলাম যে শক্তির পূজারী ছিলেন তারা। তো তখন যে কেউ দেখলে দেবীকে ভয় পেত আর কি। হ্যাঁ, তো এমনি দেবী মূর্তি ছবি তোলা নিষেধ আছে, রাজপরিবার কুলদেবী হিসাবে পূজিত হয়, মন্দিরের ছবি নেওয়া যায়। তো এটি কিন্তু গঙ্গামাটির তৈরি, বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর দেবীর রূপটা পরিবর্তন হয়েছে। মানে পুরো মন্দিরটা গঙ্গামাটি দিয়ে তৈরি? ঠাকুরের মূর্তি। আচ্ছা। মন্দিরটা এরকম বাঁকা পাথরে বানানো যেত। আর এখানে দুর্গাপূজা শুরু হয় অষ্টমীর ঠিক 15 দিন আগে থেকে। দুর্গা অষ্টমীর 15 দিন আগে জিতা অষ্টমী বলে একটা তিথি পড়ে, সেই দিন থেকে মানে দুর্গা অষ্টমীর 15 দিন আগে, অর্থাৎ কি মহালয়ারও ঠিক 7 দিন আগে, প্রথমে বড় ঠাকুরানী, তারপরে মেজো ঠাকুরানী, তারপরে ছোট ঠাকুরানী, 3টা পটচিত্র আঁকা হয়। পটচিত্র এঁকে দেবী পূজার সূচনা হয়, আর সেই পটচিত্রগুলো বিসর্জন হয়। এই মূর্তি পার্মানেন্টলি এখানে বরাবর এখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আগমন ঘটেছিল, তিনি দেবী দর্শন করেছিলেন, এই স্থানেই তার ভাব সমাধি ঘটেছিল। আর এই কয়েকটা জায়গা দেখুন, দেবী স্নান বা মহাস্নান এলাকা যেগুলো লেখা আছে, এই জায়গাতে মানে দেবীর একটা মূর্তি নিয়ে আসা হয়, যেটা রাজপরিবারের। তো মৃন্ময়ী মন্দিরের অপোজিটই আর একটা মন্দির আমরা আসলাম। তো চলো ওই মন্দিরেও তোমাদের ঘুরে দেখা। আর এখানে ক্যামেরা সামনে নিয়ে কথা বলা বারণ আছে, মানে কোনো ভয়েস ভিডিও করা যাবে না। তো যার জন্য ওনাকে সামনে না রেখে আমি ওনার কথাগুলো জাস্ট ভয়েস রেকর্ডিং করছিলাম। এটা মাকড়া পাথরের তৈরি মন্দির, তবে এই যে আপনি দেখলেন এই যে জায়গাটি রেস্টোরেশন হয়েছে নতুন করে, হ্যাঁ যেরকম অর্ডার আছে, তবে অ্যাকচুয়াল পুরাতন নকশাটি ওই রকম। শিল্পীরা চাইলে করতে পারেন, কিন্তু সেটা বেমানান হয়ে যাচ্ছে, মানে ওটা নিজেদের মতো হয়ে যাচ্ছে এখনকার কাজ। এরকম পিলারগুলিতে ওই ধরনের নকশাটি ছিল, এটা বংশের আবরণ বলা হয়। মন্দিরটা মাকড়া পাথরের তৈরি। আর দক্ষিণমুখী মন্দির, আর একটা মন্দির দেখো, পুরাতন মন্দির। এই মন্দিরটার কি নাম বললেন? এটা হচ্ছে লালজি মন্দির। লালজি মন্দির। কৃষ্ণ ভগবানকে আমরা লাল বা লালা বলে ডেকে থাকছি, তাকে সম্মান দেওয়ার জন্য ওই জিটা যোগ হয়েছে, সে অর্থে লালজি। আচ্ছা। আর লালজি থেকে আবার জিউ, মানে প্রত্যেকটা আমরা যে ঠাকুরের মন্দির দেখবো, আচ্ছা, প্রত্যেকটা ঠাকুরের নামের সাথে জিউ কথাটা কিন্তু যোগ আছে, এটাকে সম্মান দেওয়ার একটা ব্যাপার চলে আসছে। কৃষ্ণ ভগবানকে যে লাল বলছি, সম্মান দেওয়ার জন্য জিটা যোগ হচ্ছে, সে অর্থে লালজি। আর জি থেকে আবার হয়েছে জিউ। আর এখানে দেখুন মহারাজা বীর হাম্বির উদ্যান লেখা আছে, বীর হাম্বিরের যুগটা মানে স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত পরিচিত। আচ্ছা, 1565 থেকে 1620 খ্রিস্টাব্দ পর্যন্ত ওনার রাজত্বকাল। 55 বছরের বিষ্ণুপুরে দারুণ ডেভেলপমেন্ট। আরেকবার বলুন, এটা বোঝা গেল না। 55 বছরে 1565 খ্রিস্টাব্দ থেকে 1620 খ্রিস্টাব্দ পর্যন্ত মানে মল্লরাজা বীর হাম্বির উনি রাজত্বকাল, মানে ওনার রাজত্বকাল। তো এই 55 বছরের মধ্যে বেশ কিছু এই যে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর মানে পুরো ধারাটা পরিবর্তন হতে থাকে, মানে যেটা গোল্ডেন পিরিয়ড বলা যায় ওনার সময়কালটা, যে কারণে তার নামটা আমরা সব থেকে বেশি পাই। যেমন এটা বীর হাম্বির উদ্যান, আমাদের জাতীয় সড়কের ওপর যেটা ওভারব্রিজ হয়েছে তার নামকরণ করা হয়েছে বীর হাম্বির উড়ালপুল। আর এই এলাকাটির নাম আছে বীর হাম্বির নগর, সেই হিসাবে কিন্তু ওনাকে বেশি করে স্মরণ করা হয়েছে। আর সেই সময়টাতে ধর্মের একটা রূপান্তরের ব্যাপার চলে। গার্ডেনে যেতে চাই, এটি রয়্যাল কোম্পানি একটা প্রাইভেট এজেন্সিকে দিয়ে রেখেছে 5 টাকা করে ওটার জন্য টিকিট করতে হবে। এই জায়গাটাতে বাচ্চারা নিয়ে এলো, হয়তো যে স্লিপার কিছু রেডি হচ্ছে এগুলো, মানে ওগুলো এখনো হয়নি, না কমপ্লিট, এখনো কমপ্লিট রেডি হয়নি, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এটাই ব্যাপার। তবে একটা সময় এটা দারুণ সুন্দরভাবে হবে। মন্দিরেও ঠাকুর আছে, দেখাবো ওখানে আছে, ওই পাশে জয় বাংলা আছে, ওখানে পাশে খালি করে রাখুন কালকে। ঠিক ভালো আছেন আঙ্কেল? বাড়ি আছেন? দেখুন বিষয়টা একই টাইপের। দেখুন মন্দিরের নাম লালজি মন্দির, এটা 1658 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দির। ওই যে ওপেন স্টেজ দেখা যায়, এটা নাটমঞ্চ, ওই নাম সংকীর্তন এখানে করা হয়। সামনে কিছু কারুকার্য দেখতে পাই, যেটা মিনাকারি কাজ এই মন্দিরে দেখা যায়। এটা সামনে ওই যে দেখুন ফুলের নকশাটা এখানেও আছে, গেটের যে মুখটাতে ভেতরের দিকটা, এবং কিছু নিচু নিচু। আপনারা রাজমঞ্চ থেকে শুরু করে যে মন্দিরগুলো দেখলেন, প্রত্যেকটা দুয়ার দেখবেন নিচু মঞ্চ সচরাচর দেখা যাবে। একটা ইউনিক টেস্ট, পুরো সুন্দর, হ্যাঁ পুরো কভার করা আছে ভিতরের তুলসী গাছ। এমনিতে বিষ্ণুপুর রাঢ়বঙ্গ নামে পরিচিত, মানে খরাপবন এলাকা, এখানে যেরকম তাপমাত্রাও খুব বাড়তে থাকে,
তো তুলসী চারাটিও কিন্তু যখন খুব প্রখর রোদ্দুর তখন দেখুন পাচ্ছে না, তাপ পাচ্ছে না। যখন সূর্য উদয় হচ্ছে বা অস্ত যাচ্ছে সেই টাইমে, যখন নর্মাল টেম্পারেচার সেই টাইম তো যতটুকু প্রয়োজন ঠিকঠাক নিয়ে নিচ্ছে গাছটি। এটা এখানে বসে সানাই বাজানোর একটা রীতি ছিল এর উপর বসে পুরো এই স্ট্রাকচারটি পাতলা ইটের গাঁথনি দেখুন পুরোটা। তবে মন্দিরটা হচ্ছে কি মাকড়া পাথরে তৈরি, এটাকে খোদাই করে করে দেখুন এখানেও কিছু জিনিস দেখায়। এখানে আবার অনেক আরো বেশি কাজ। যে মৎস্য অবতার আছে, পাশে কুর্ম, উপরে বামন অবতার, রাম অবতারটা প্রমিনেন্ট, সব পুরাণের ঘটনাগুলো আছে। আগে পরিষ্কার ছিল। এরপর দক্ষিণমুখী এই যেখানে ভাঙাচোরা অংশটা হচ্ছে নাটমঞ্চ, এদিক দিয়েও মূর্তি দর্শন করা যায় দেখুন। মন্দিরের পিছনের দিক কাঠের রান্না হয়। যেমন জোরবাংলা মন্দির দেখাবো, পিছনের দিকে সামনের মন্দিরের পথ বা নকল দরজা, এখানেও ঠিক 3টা খিলান বিশিষ্ট পিছনের দিক। আর ফুলটাকে দেখুন খুব হাইলাইট করা আছে এই জায়গাটাও, গোল গোল যে ফুলটা, হ্যাঁ বড়গুলো যেগুলো তো বড় বড়, হ্যাঁ ওগুলো। এবার রাসমঞ্চও কিন্তু আছে, বা আপনাদেরকে প্রত্যেকটা মন্দিরে আমি দেখাবো এই জিনিসটা। আর ওইখানে একটা ড্রেনেজ সিস্টেম দেখুন, সেচ নালি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে একটা কোনো হাতির মুখ এরকম কিছু একটা ছিল, যেটা ভেঙে দিয়েছে একটা সময়। ওইদিক দিয়ে মন্দির ধোয়া বা দেবতাকে স্নান করানোর পর এক একটা মুঘলদের পুরো চিত্র কিছু তুলে ধরা আছে। নিচের দিকটা দেখুন, সেই মুঘল সম্রাটদেরও কিছু চিত্র আছে, যেটা আপনাদেরকে আমি এতেও দেখাবো। মানে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছিলেন সম্রাট আকবরের সেনাপতি মানসিং। আমরা এসে গেছি, মন্দিরের নাম হলো সামরাই মন্দির। পঞ্চরত্ন মন্দিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি টেরাকোটার মন্দির। পঞ্চরত্ন বলতে কি 5টি শিখর বা 5টা চূড়াকে বোঝানো হয়েছে। সে অর্থে মন্দিরটি 5 চূড়ার মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের গায়ে টেরাকোটার ভাস্কর্যের দ্বারা রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা সব ঘটনা আপনারা দেখতে পাবেন। এটা 1643 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত। রাজা বীর হাম্বিরের পুত্র রঘুনাথ সিংহ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটিতে কোনো মূর্তি নেই, কিন্তু দেখার মতো এই টেরাকোটার যে ভাস্কর্য, 1643 মানে বয়স দেখুন 381 বছর হয়ে যাচ্ছে। সেই হিসাবে মন্দিরটি কিন্তু দেখার মতো। চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে এগুলো ভিতরে। তো মন্দিরে দেখুন সূক্ষ্ম ভাস্কর্য এগুলো দেখানো হয়। মানে রাসমঞ্চের পরে হয়েছে এটা। এরপর যেখানে গোল সারি আছে, যে সাইডে আছে, হ্যাঁ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম এটা। আর পুরো মন্দির ঘিরে একদম এই ভাস্কর্যটি আছে। এখানেও উপরে দেখুন রাম রাবণের যুদ্ধ দৃশ্য, এখান থেকে ফলো করে গেছেন। আর মন্দির দক্ষিণমুখী এখানেও যে 3টা যে খিলান দেখা যাচ্ছে, চারদিকে 3টি করে খিলান, আর এটি পূজারি যাওয়ার রাস্তা। মেন কনসেপ্ট এখান থেকে গেছিলো। এই যে পিলারের মধ্যে কদম গাছের উপরে যে শ্রীকৃষ্ণ রাশি বাজাচ্ছেন এবং সখীরা সব হাত বাড়িয়ে বসতে চাইছে। রাসমঞ্চের পরে এটা প্রতিষ্ঠা হয়েছে, মানে 1643 খ্রিস্টাব্দ। তার মানে এর বয়সটা হলো 381 বছর। তো ওখান থেকে বেরিয়েছে অন্য আর একটা জায়গা আমরা এসেছি। একটা এখানটা হচ্ছে কি দিদির হেসেল বলে একটা কোথাও, এখানটায় যে জায়গা আছে বিশাল বড় একটা জলাশয়। তো এখানটা সম্পর্কেও দাদা কিছু তোমাদেরকে বলবেন। তো দেখো জায়গাটা খুব সুন্দর আর অসাধারণ, মানে খুব লালমাদে নৌকা বিহার। দেখো কি সুন্দর জায়গাটা, জাস্ট ওয়াও। বিষ্ণুপুর কি জায়গাটা দেখো। দেখছি এটা লাল বাঁধ, মানে মোট 9টা বাঁধ খনন করেছিলেন, যার মধ্যে 2টা প্রাকৃতিকভাবে ভরাট হয়ে গেছে, চৌকান বাঁধ আর কাজুলে রেখা বাঁধ। মানে মাটিটাকে তুলে একটা সাইড আল দিয়ে বৃষ্টির জলটাকে আটক করার একটা পরিকল্পনা। ওই যে বিষ্ণুপুর বলছি রাঢ়বঙ্গ বা রাঢ় অঞ্চল নামে পরিচিত। রাঢ় অঞ্চল মানে রাঢ়ষ্ট ড্রাই এলাকা, খরাপ্রবণ এলাকাতে যাতে জলের কষ্ট না হয়, বৃষ্টির জলটাকে ধরে রাখার এরকম একটা সিস্টেম করেছিলেন। তার মানে 3 দিক দিয়ে জল এসে এখানে আটক হলো, বাঁধানো হয়েছে, এটা বাঁধ বলা হচ্ছে। এটি মূল পাড়। মানে এটা ভরে যাওয়ার পর তারপরে যাচ্ছে আবার শ্যাম বাঁধ, তারপরে কৃষ্ণ বাঁধ, গাতাত বাঁধ, কালিন্দী বাঁধ, যমুনা বাঁধ, চকবাজারের ভেতরে আছে পোকা বাঁধ। এরকম করে 7খানা বাঁধ আজও কিন্তু দেখা যায়। এরপরে এখানে একটা মানে পাশেই একটা নৌকা টাইপেরই, লঞ্চ ঠিক না, নৌকা টাইপেরই একটা মানে রাখা ছিল। আর এখানে আমরা একটু উঠে একটু ছবি টবি তুলছিলাম। আর পাশেই আমার পেছনে দেখো, পিছন দিকটায় দুজনে কি সুন্দর প্রেম করছিল। আর আমরা ইয়ার্কি ঠাট্টা করে ওদের ভিডিও করছিলাম। যা কিছু মনে করো না, যা সেটা মজা করার জন্যই করেছিলাম। মেনলি কিন্তু আমার ছবি উঠছিল না বা আমার ভিডিওটা করা হচ্ছিল না, ওদের জন্যই ক্যামেরাটাকে অন করে, যার জন্য আমরা খুব হাসছিলাম। তো জাস্ট একটু মজা করেই দিলাম, এটার জন্য কেউ কিছু মনে করো না প্লিজ। এই মন্দিরের নাম জোড়বাংলা, জোড়বাংলা নামে পরিচিত। জোড়বাংলা গ্রাম বাংলার যে দোচালা কুটির হয়, 2টো দোচালা কুটিরকে যেন জোড়া লাগানো হয়েছে, সেই স্থাপত্য শৈলীর জন্য জোড়বাংলা নামে পরিচিত। জোড়বাংলা কিন্তু আসল নাম হলো কৃষ্ণ রায় বা কেষ্ট রায়, যেটা আদি নাম। ভেতরে মন্দিরের গায়ে টেরাকোটার ভাস্কর্যের দ্বারা রামায়ণ, মহাভারত, পুরাণের সব গল্পকথা তুলে ধরা আছে। ভেতরে গিয়ে দেখবেন। চাবি দিয়া
মানে যেমন পুরী জগন্নাথ একই ধরনের ওখানকার সব মন্দিরগুলো প্রায় আর একই এখানেও type-এর, মানে এখানেও- হ্যাঁ এই যে দেখুন নিচের বেসটা পুরো হাতি বা বাঘের উপর নির্ভর করে আছে। একটারও মুঘলদের চিত্রণ আছে, এই যে একটা উপরের অংশটা। তার উপরটাতে দেখুন বানর সেনাদের সেতু বন্ধনের ঘটনা দেখানো আছে, সবাই রাম সেতু বানানোর জন্য ওখানটাতে। তার উপরে বালি আর রাবণের মধ্যে যুদ্ধ লেগেছিল, উপরটা যে উপরে ওই জায়গাটাতে, হ্যাঁ, যেখানটাতে রাবণের মাথাটা উল্টো দিকে এবং বালি লেজে করে হ্যাঁ ওই যে একটা সমুদ্র ঘোরাচ্ছে। সোজা উপরে দেখা যায় আবার দেখুন 10 মাথা যুক্ত রাবণ, রাবণের উপরে আছে কুম্ভকর্ণ, একটা বানর সেনাকে খাচ্ছে। তাদের অপোজিটে এইদিকে রামকে দেখানো হয়েছে, রাম রাবণ, আর রামের উপর লক্ষণ আর কুম্ভকর্ণ, রাম রাবণ আর লক্ষণ কুম্ভকর্ণের যুদ্ধ। এই ধরনেরই কাজগুলো সব। হ্যাঁ, উপরে গাড়ির উপরে লক্ষণ, লক্ষণের উল্টো দিকে রাবণ, সরি লক্ষণের কুম্ভকর্ণ, আর রামের উল্টো দিকে রাবণ, রাম রাবণ আর লক্ষণ কুম্ভকর্ণের যুদ্ধ। আর এদিকে রাস্তাটা হলো এটা পূজারি যাওয়ার রাস্তা, এদিকটা পূর্ব দিক। এরপরে যে জোর বাংলা বললাম, দুটো কুটিরকে যেন জোড়া লাগানো, রাস্তার কিন্তু একটা। এখানে বাল শিকারের চিত্র দেখুন, মানে নিজেকে বাঁচানোর জন্য সে বল্লম মারছে, কিন্তু গাছের উপর থেকে তীর মেরে আলটিমেট শিকার করে নিয়ে যাচ্ছে। তার উপরে রাখাল কৃষ্ণদের চিত্র, একদম উপরে দেখুন সেম চিত্র আছে, যে শ্রীকৃষ্ণ কদম গাছে বাঁশি বাজাচ্ছেন এবং সখীরা সব নিত্যভঙ্গিময় বস্ত্র যাচ্ছে। তার উপর রাধাকৃষ্ণের নৌকা বিলাস আছে। শিল্পীর নিপুণ দক্ষতা দেখুন, ওখানে জলের ঢেউ, যেখানে মাছের চিত্রটাকেও তুলে ধরা আছে, নৌকার দ্বার যেটা, হ্যাঁ, এটাও কিন্তু পরিষ্কার বা স্পষ্টভাবে বোঝা যায়। পাঁচমুড়া নামে একটা গ্রাম আছে, যেখানে এখন আজও সেই কুম্ভকাররা সেই কাজটা করে থাকে। এখানে যে ঘোড়া বিখ্যাত, পোড়ামাটির ঘোড়া, এই যে এইরকম পোড়ামাটির যে কাজ সেই গ্রামে হয়। আর এই যে এখানকার যে কাজ, তো প্রায় আমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা সন্ধেও হয়ে গেছে, যার জন্য আমরা আর লেট করতে চাইছি না। আর এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির, এখানে কোনো ভিডিও বা ছবি নেওয়া যাবে না, কারণ মা ছিন্নমস্তার নাকি ছবি রাখতে নেই ফোনে। তো আমি করে ফেলেছিলাম, ওনারা আমায় বারণ করতে, আমি ডিলিট করে দিয়েছি। আর সেইভাবে শেয়ারও করতে পারলাম না ভিতরে, যেহেতু যাইনি, তো তার জন্য বাইরে থেকেই তোমাদেরকে একটু জাস্ট ভিডিওটা দেখালাম। ভিতরে মায়ের ছবি দেখতে পাচ্ছ, মানে কিছুটা বুঝতে পারছো মায়ের মানে মাথা নিয়ে মাথা হাতে। আর এটাই হচ্ছে ছিন্নমস্তার মন্দির, এখানে পুজো দেওয়ার সামনেটাতেই ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর পুজো দিতে কেউ চাইলে অবশ্যই পুজো দিতে পারো। আর হচ্ছে মোটামুটি আমাদের বিষ্ণুপুরটা প্রায় সবটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর সবই এই দাদার জন্য। তো এই দাদার সঙ্গে ইন্ট্রোডাকশন করিয়ে দেবো তোমাদের, তোমরা অবশ্যই এখন এই visit দাদার করতে সঙ্গে পারো। তোমাদের পরিচয় করিয়ে দেবো, আর দাদার পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছে, আর তোমরা একটু শুনে নাও, তোমাদের সাহায্য হবে এই। মন্দির নগরী বিষ্ণুপুরে স্বাগত। আমার নাম তরুণ পাল। আসুন আপনারা সকলে মিলে আমাদের মন্দির নগরী বিষ্ণুপুরে, যার মধ্যে টেরাকোটার মন্দির, রাসমঞ্চ, শ্যামরাই, জোড়বাংলা, মানে পুরো বিষ্ণুপুরটাই গাইড করবেন দাদা। হ্যাঁ, তো চলে আসুন। ফোন নাম্বার বলে দিচ্ছি 9434589692। এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন, আমাদের বিষ্ণুপুর ঘুরে যান। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আবার আসবো, দেখা হবে অবশ্যই, আপনার সাথে যোগাযোগ করবো, আর সবাইকে আসার জন্য অনুরোধ রইল, আর দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। অনেকটা সন্ধে হয়ে গেছে, আমি আর মাঝে আর কোনো ভিডিও দিইনি, কারণ অনেকটা আমাদের লেটও হয়ে গেছে তার জন্য। আর তো আমরা এগিয়ে এসে আরামবাগ রিসর্ট, এটা দেখতে পাচ্ছ আরামবাগ রিসর্টে একটু আমরা মানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাবো, আর একটু ঘুরিয়েও নেবো। অনেক দিন আসিনি, তার জন্য একটু আরামবাগ রিসর্টে ঢুকলাম। তো রিসর্টের ভিডিওটাও তোমাদের একটু দেখাবো, আমার আগের ভিডিওতেও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর অনেক দিন পর আবার আসলাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই বেশি আর অ্যাড করবো না। তো কিছু কিছু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিতরটা। না এটাই না, কিন্তু রেস্টুরেন্টে গেলে রাখতে হবে। তো মানে যে মুখের অবস্থাটা দেখো, আর মানে দিচ্ছে না শরীর, পুরো চুল টুল তো কী অবস্থা, আর পুরো টায়ার্ড, মানে কখন বাড়ি পৌঁছাবো এরকম একটা ব্যাপার। জাস্ট কিছু খেয়েই আমরা বেরিয়ে যাব, বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ অনেকটা এখনও যেতে হবে, অনেকটা সন্ধে হয়ে গেছে, এবার রাত্রি হয়ে যাবে, ঠান্ডাও লাগছে। তো যার জন্য আমরা বেশি লেট করবো না, কিছু একটু 2-4টে ছবি তুলে আর তারপর আমরা বেরিয়ে যাব। আর বাকিরা তো সব বেরিয়ে গেছে, আমরাই খালি আছি, আমরা 3 জনে আছি, আমাদের যেহেতু এদিক দিয়ে যেতে হবে, তো তার জন্য। তো চলো কিছু কিছু দেখাই।
যাও সামনেটা কে আমার তো কাজ নেই কে দেখো হিসাব দেখেছো এই রকমই তখনও যেখানে বাছু আমরা না হ্যাঁ এটা তো ভালো ভালো নয় এও চেঁচায় আর ওইটা একবার দেখ ও বাবা ওখানে ভিতরে ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে বাইরেটা তোমাদের জাস্ট একটু দেখানোর জন্য বাইরে আসলাম এখানে যে সুইমিং পুল আর মানে সামনে পড়াটা থাকে কিন্তু অনেকটা জল থাকে মানে একটু টাইপের করা আছে জল আর ওখানে তো জল অনেক কমে গেছে এখন তো জলই দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে সামনেটা আর আমি এখানে 2-4টে রিলস করে নিলাম, ভিডিও করছিলাম, করে দেন পুরোটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা খাওয়া দাওয়া করে আমাদের খাবারও চলে এসেছে, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। এসে গেছি মুখের অবস্থা দেখো কি অবস্থা মুখের কি অবস্থা। তো বাই, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আসছি। টাটা।